এবং যেভাবে প্রধানমন্ত্রী এবং তার অনুগামীরা যে ভাষায় ধর্মীয় বিভাজনকে তুলে ধরছেন এবং সাংঘাতিকভাবে তুলে ধরছেন, এটা আমাদের প্রত্যেকের কাছে খুব চিন্তার বিষয় হওয়া উচিত। কিভাবে শেষ করবো? হাউ ক্যান উই পেরিশ দিস সোশ্যাল স্কিজোফ্রেনিয়া হুইচ ইজ হ্যাপেনিং ডিউ টু দ্য কি বলবো ভিশিয়াস বাইনারি পলিটিক্স। এই যে মানুষের মধ্যে ব্যাপারটা চলে আসছে, নয় গেরুয়া নয় সবুজ, এর মাঝখানে কোনো সমীক্ষাও দিচ্ছে বড় কোনো প্রাইভেট অর্গানাইজেশন, সেখানে লেফটের নাম থাকছে না, লেফটের কোনো সিট থাকছে না, লেফট জিরো হয়ে যাচ্ছে। এই সোশ্যাল স্কিজোফ্রেনিয়া থেকে আমরা কিভাবে মুক্ত হবো? আপনি শুধু একটুখানি বলে যাচ্ছেন। এটা সাংবাদিকদের ঠিক করতে হবে তারা কি। অশোক থেকে আকবর কয়েকশো বছরের তফাৎ, আকবরের 3 লাইনেও পরিষ্কার লেখা হয়েছিল ধর্মের নিরিখে নাগরিককে ভেদাভেদ করা হবে না। তাহলে আজকে ভারতবর্ষের প্রথম দাবি যে আমরা যেভাবেই হোক, যে কোনো জায়গা থেকে হোক, সেকুলারিজমকে রক্ষা করবো, কি তাই তো? চিৎকার করে একটু জোরে। তাহলে দেখলেন একটা গর্জন শুনলাম। খবর কাগজ বিক্রি না করে পাড়ার ক্লাবে গিয়ে দান করুন। তাতে যেটা হবে, পাড়ার 1000 জন যদি এক হয়ে সেটাকে বিক্রি করে, সোশ্যাল ক্যাপিটাল তৈরি হবে। ট্যাক্সের টাকা, ধর্মের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা সবই শুনলেন, কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করে সেই টাকার কথা শোনেননি। তাই এখানে যে কটা মানুষ রয়েছেন, পরে যে কটা মানুষ শুনবেন, সবাই এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবেন। কেউ মারা গেলে অ্যাক্সিডেন্টে 2 লাখ 4 লাখ দেওয়ার গল্প আমরা বহুকাল ধরে শুনে এসেছি। এবার আপনারাও আমাদের মধ্যে দেহদান করলে আমরা 20 লক্ষ টাকাও দিতে পারি। যার নাম বলিনি, কিন্তু এখন বলতে ভুলে গেছিলাম, সমরদার সামনে এসে বসেছেন। সমরদারা একটা অসাধারণ কাজ করেছেন, তারা একটা গৃহ খুলেছেন, তার নাম উনি নিজের মুখেই বলবেন। আমরা শুধু কেন্দ্র বিন্দুগুলোকে জয়েন করব। এবার দেবাশিস স্যার বক্তব্য। নিচে বসে কথা বলতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু এখানে দেখছি একটা মঞ্চ ব্যাপার আছে। কিন্তু আমি ঠিক মঞ্চটা ভালোবাসি না বন্ধুদের সাথে কথা বলার সময়। আজকে আমার খুব আনন্দ লাগছে যে আমাদের সাথে গোপীনাথ ব্যানার্জি, যার সাথে কথা মুখে সৌজন্যে পরিচয় হয়েছে, সেরকম এক তরুণ আছে। দীপক ব্যাপারী আমার বন্ধু ইউটিউবার, সে আছে। ফলে এই বন্ধুদের নিয়ে, নরেশ জৈন আছে, এই বন্ধুদের নিয়ে আমরা একটা বন্ধুর পথে চলেছি। দেখুন, ভারতবর্ষ জুড়ে আপনার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। সেই মির্জা গালিবের একটা কবিতার লাইন ছিল না, জহর का भी एक अपना उसूल होता है, मरने के लिए थोड़ा, जीने के लिए बहुत ज्यादा पीना पड़ता है। তাহলে মোদি শাসনে আমরা দেখছি শুধু বিষ দাও, আর কত বিষ পান করব। আজকে আমরা দেখছি কি যে বিভিন্ন সমীক্ষার রিপোর্টগুলোতে আমরা দেখছি কি ভারতবর্ষ আজকে ভয়ঙ্করভাবে তলার দিকে চলে গেছে। আজকে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে পাকিস্তান বাংলাদেশের চেয়ে নিচু জায়গায় আমরা আছি। আজকে আমরা দেখছি কি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতবর্ষের প্রেসের স্বাধীনতা তলানিতে চলে গেছে। আজকে আমরা দেখছি কি ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের রিপোর্টে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ব্রিটিশ যুগের চেয়ে বৈষম্য ভারতবর্ষে এখন অনেক বেশি। তাহলে এটা কি একটা বৈষম্যের ভারতবর্ষ আমরা চাই, যেখানে মানুষকে পুড়িয়ে মারা হবে, যেখানে ধর্ম আর রাজনীতি একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে? সুভাষচন্দ্র বোস পরিষ্কার কথা বলেছিলেন যে সেকুলারিজমের অর্থ হলো ধর্ম থেকে রাজনীতির চূড়ান্ত বিচ্ছিন্নকরণ। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার বন্ধু নরেশ জৈনের এই কথাটাকে খুব ভালো লাগে যে নাগরিকরা কিছু করবে না। 1000 বছর ধরে আমরা শুধুমাত্র জীবনানন্দের ওই কবিতার কথা বলে যাব, 1000 বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে। এই যে নাগরিক সমাজ, যাদের প্রতিদিন প্রতিভাবে কি বলবো মেলাইন করা হয়, বিভিন্ন যে দলের ছেলেরা যারা ভোটের হয়ে প্রচারে বিভিন্ন সময় যায়, তাদের জন্য একটা জলের বোতল ওই রাজনৈতিক দলগুলো রাখে না। যারা দেয়াল লেখে, তাদের জন্য কোনো উদ্যোগী রাজনৈতিক দলগুলো হয় না। তাহলে এই যে আমাদের এই নাগরিক ভয়েসটা রয়েছে, সেই ভয়েসগুলো কি চিরকাল মরে মরে যাবে? ফলে আজকে এখান থেকে আমরা একটা চেতাবনী দিতে এসেছি, তোমার কাছে বর মাগি
মরণ হতে যেন জাগি গানের শুনে, যে নাগরিক সমাজ অনেক কিছু করতে পারে। এই যে দেখছেন নিউজ পেপার ব্যাংক, এই ব্যাংকটা করে আকাশ থেকে পড়েনি। আপনার বাড়ির যে জমানো বাড়তি নিউজ পেপার থাকে, সেই নিউজ পেপার বিক্রি করে হয়তো আপনার 50 টাকা আয় হয়, আমার 60 টাকা আয় হয়। তাহলে এই 50 আর 60, একটা পাড়ার 10টা লোক যদি 60 টাকা করে এই টাকাটা একটা জায়গায় জমায়, তাহলে মাসে 600 টাকা আয় হয়। আপনার পাড়ার প্রচুর ছেলে মেয়ে আছে, যে ছেলে মেয়েগুলোর কাছে 400 টাকার রং তুলি পৌঁছে দিলে তারা পিকাসো না হোক একটা সুন্দর আর্টিস্ট হতে পারে। তাহলে সেই ছেলেটা যে আর্টিস্ট হতে পারছে না, যার মনের ভেতরে একটা আর্টের প্রতি ভয়ঙ্কর বেদনা লুকিয়ে রয়েছে, সেই ছেলেটার পাশে আজকে দাঁড়ানোর উদ্যোগ আমরা নিয়েছি। আমরা পরিষ্কার বলতে চাইছি যে আমাদের ক্ষমতা ক্ষুদ্র, কিন্তু আমাদের প্রচেষ্টার ক্ষমতা ক্ষুদ্র নয়। রামচন্দ্র যে সময় সাঁকো তৈরি করেছিল, একটা কাঠবেড়ালি ভূমিকা রেখেছিল, সেই কাঠবেড়ালির ভূমিকা আজকে কথামুখ, ভাবনামুখ এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া রাখবে। চেতাবনী দিয়ে বলছি, ভারতবর্ষের সেকুলারিজম কোনো বাইরে থেকে আমাদের শিখতে হয়নি। ভারতবর্ষের মাটি থেকে সেকুলারিজম উঠে এসছে, ভারতবর্ষের জীবন থেকে সেকুলারিজম উঠে এসছে। তাই জন্যে আপনি দেখবেন অশোকের সময় ধর্মলিপিতে পরিষ্কার বলা হয়েছিল যে নাগরিককে কখনো ভেদাভেদ ধর্মের নামে করা হবে না। অশোক থেকে আকবর কয়েকশো বছরের তফাৎ, আকবরের 3 লাইনেও পরিষ্কার লেখা হয়েছিল ধর্মের নিরিখে নাগরিককে কোনো ভেদাভেদ করা হবে না। তাহলে আজকে ভারতবর্ষের প্রথম দাবি যে আমরা যেভাবেই হোক, যে কোনো জায়গা থেকে হোক, সেকুলারিজমকে রক্ষা করবো। কি তাই তো? চিৎকার করে একটু জোরে। তাহলে দেখলেন একটা গর্জন শুনলাম, এই গর্জনকে প্রত্যেকটা জায়গায় নিয়ে যেতে হবে যে আজকে সেকুলারিজমকে রক্ষা করার ব্যাটেল, এবং শুধু সেকুলারিজমকে রক্ষা করা নয়, তার সাথে নাগরিকদের উদ্যোগী হতে হবে। আপনার পাড়ায় যে ছেলেটা খুব ভালো কবিতা লেখে, সে আজকে গদি মিডিয়ার হক করে পড়ে যাচ্ছে কেন? এই কারণে পড়ছে না যে সে গদি মিডিয়ার তত্ত্ব বিশ্বাস করে, এই কারণে পড়ছে যে তার কাছে কোনো অল্টারনেটিভ নেই। তাহলে নরেশ জিনা কিছু অল্টারনেটিভের কথা বলছে যে পাড়ায় পাড়ায় যদি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে পারি, তার জন্য 1 পয়সা লাগে না। সেখান থেকে যদি 4 জন ভালো কবিকে বাঁচতে পারি এবং তাদের কবিতা যদি বছর শেষে একটা বই তৈরি করতে পারি, তাহলে দেখবেন ভারতবর্ষের ছবিটা কিভাবে পাল্টে গেল। তাহলে এই যে ছোট ছোট উদ্যোগ, থোড়া হ্যায় থোড়ে কি জরুরত হ্যায় যে উদ্যোগ, এই উদ্যোগটাই আমরা এখানে নিতে এসেছি। থাকনা যত তখন শশী, থাকনা যত আলো, তাদের মোরা করবো পূজা পাঠ তোরাই ভালো। জোনাকি সম্পর্কে বাঙালি কবি সত্যেন্দ্রনাথ বসু এই মন্ত্র উচ্চারণ করেছিলেন, সেই মন্ত্রকে আমরা উচ্চারণ করতে এসেছি। আমরা চিরকাল নতুনদের পাশে দাঁড়াই মিডিয়া হিসেবে। এই যে মেরা ভারত মহান পার্টির যে উদ্যোগ, যে একদিকে যখন হেভিওয়েটরা নির্বাচনী ক্ষেত্রে ডমিনেট করছে, সেই সময় 63 বছরের ভদ্রলোক স্বপ্ন দেখছেন একটা অন্য রকমের দমদম তৈরি করার। ফলে এই উদ্যোগগুলোকে আমরা খুব চাই, নাগরিক হিসেবে আপনাকে ভোট দিতে হবে না, এই উদ্যোগগুলো সম্পর্কে আপনি পরিচিত হন। আমরা চাই আজকে গদি মিডিয়া কি করে সব সময় একটা প্রচারের ধারণা তৈরি করে, আপনি টিভি দেখতে দেখতে সাম্প্রদায়িক হতে পারেন। আর আমরা যে চ্যালেঞ্জ যুগে বলছি, আপনি কথা বলেন, ভাবনা বলেন, বা এই ধরনের চ্যানেল দেখতে দেখতে ভারত আবিষ্কার করতে পারেন। ফলে দুটো পথ আপনার সামনে খোলা আছে, হয় আপনি গদি মিডিয়ার দিকে যাবেন, নতুবা বিবেকানন্দের ভারত, অমর ভারত, আমার ভারতের দিকে আসবেন। ফলে চয়েস ইজ ইয়োর। এই বলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বক্তব্য শেষ করছি। এই অনুষ্ঠানে আপনারা থাকুন এবং আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। কথামুখ ভাবনামুখ একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করবে, এই কথা বলে আপাতত এখানেই থামছি না, আজকের মতো থামছি, কালকে আবার কথা বলবো বলে। তাই তো? চিৎকার। ধন্যবাদ। মনুর থেকে যে বরফ বলছে সে বরফ জল হয়ে গলে গলে বলতে যাচ্ছে একদম গঙ্গায়, তারপরে সমুদ্রে মিশে যাচ্ছে। আমরা যে মানুষের অপেক্ষায় ছিলাম তিনি চলে এসছেন, সুব্রত ভৌমিককে আমি স্টেজে ডেকে নেবো, ডক্টর টিকে মন্ডলকে স্টেজে ডেকে নেবো, এটা আমার কাছে রয়েছে। আর দেবাশিস আর দেবাশিস দাকে ডেকে নিচ্ছি। আর প্রস্তাবের মধ্যে রাখছি সুব্রতদাকে আমি সভাপতি হিসেবে
প্রস্তাব রাখছি। শুক্রবার কি চলে আসুন, ডক্টর টিকে মন্ডল চলে আসুন। আমি নরেন্দ্র প্রস্তাবকে সর্বোচ্চকরণে সমর্থন করছি। উনি যেহেতু এক্ষুনি এসে পৌঁছেছেন, তাই এই মুহূর্তে আমি ওনাকে কথা বলার জন্য বলছি না, একটু জিরিয়ে নিন। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন তারক পাল। তারক পাল সম্বন্ধে আমি দুটো কথা বলিনি, আপনাদেরকে তাদের সুবিধা হবে বুঝতে। তারকরা 10ই ডিসেম্বর সাইকেল করে পুরো ভারত ভ্রমণে বেরিয়েছে। আপনার তৎক্ষণাৎ দেবাশিস দা বলছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ই করবেন না, বাবার বয়সে এসে এই অনুরাগ, কথাও বলেছেন। সেই তারকটাকে বলবো ঠিক আমি এখানে বসে আছি, এসো, সেখানে এসে বসে তার এসো। বক্তব্য রাখতে আর বক্তব্যের একটা জিনিস মনে করে বলবেন আপনারা বারবার করে, সেটা হচ্ছে আপনারা আপনারাই fan হয়ে আরেকটা নাগরিকের থেকে কি চাইছেন। আপনার বক্তব্য। মানে আমরা অনেক সবাই কথা বলি, সেগুলো আসলে করে লাভ নেই। আপনার মনে হতেই পারে যে আপনার প্রস্তাবটা কেউ নেবে না, সেদিন আপনিও নিয়েছেন, সেটাই যথেষ্ট। বাচ্চা ছেলে থাকতে আপনি মাথায় দাড়িটা রাখবেন, কেটেছি। প্রস্তাবটা হচ্ছে যে নাগরিকের থেকে আপনি কি চাইছেন, তাহলে ভবিষ্যতে যখন আপনি সাইকেল নিয়ে বেরোবেন, এখন তাহলে বড় হয়নি, reflect ক্রেতা করতে পারবেন। ব্যানারের ডান দিকে রয়েছে লোগোটা, বাম দিকে রয়েছে বাপনাম। দুটো ইউটিউব চ্যানেল আমরা চেষ্টা করছি নাগরিকদেরকে একটা জায়গায় আনা। গৌতম দাকে সেজে রেখে দিচ্ছি, ধন্যবাদ। নমস্কার। আপনারা যারা এসেছেন এত এই প্রবল রোদ্দুরের মধ্যে কি করে এলেন আমরা জানি না, আমি নিজেও জানি না কি করে এলাম। যাই হোক, এই সময় সবচেয়ে বড় কথা, ভারতের লোকসভা নির্বাচন চলছে। দেবাশিস আমাকে বলেছিল, নরেশবাবু আমার বহুদিনের পরিচিত লোক। তো এখানে যেটা আমি দেখলাম, যেটা হচ্ছে মূলত বলা হয়েছে, যেখানে বিষয়বস্তু দেখলাম যে ভারতে বা কোথাও যে ফাসিজম যাকে বলা হয়, যে ফাসিজমের মোকাবিলা সংবাদপত্র বা সংবাদ মাধ্যম করছে কিনা বা করবে কিনা বা করতে পারছে কিনা, এই ধরনের কতগুলো আলোচনার বিষয় আছে। ভারতে আমার কাছে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, ভারতে কিন্তু ধরুন টিভি চ্যানেল বলে আমরা টেলিভিশন চ্যানেল, এমনি চ্যানেল হিসেবেই মানে সংবাদপত্রের প্রায় 300 গানা আছে এবং প্রচুর মানুষ দেখেন। 50,000 প্রায় সংবাদপত্র আছে, 18টা ভাষায় বেরোয় সারা ভারত জুড়ে। তার পাঠক সংখ্যাও কিছু কম না, প্রচুর। কিন্তু তাতে লাভ কিছু হচ্ছে কিনা, এই যে বহুদিন ধরে একটা কথা চলছে যে যারা সরকার চালাচ্ছে, সেই সরকার যারা চালাচ্ছেন তারা সংবাদ মাধ্যমকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন কিনা, আর কেন করছেন সবাই আমরা জানি কেন করছেন, কিন্তু করছেন কিনা অবশ্যই করছেন, বেশিরভাগ ক্ষেত্রেই করছেন। আজ থেকে 15 বছর 20 বছর আগেও যে অবস্থা আমরা দেখেছি, আজকে সেটা নেই। আমার সঙ্গে আরেকজন খুব বিশিষ্ট সাংবাদিক আছেন, আনন্দবাজার থেকে কিছুদিন আগেই তিনি অবসর নিয়েছেন, সুব্রত বসু, আমার চেয়ে অনুযোগ। সেও একটা ইউটিউব চ্যানেল চালায়, খুবই ভালো, খুবই জনপ্রিয়। এই একই বিষয় নিয়ে আমরা করি। আমার আরো বয়স হচ্ছে বেশি। শুধু আমি একটা কথা আপনাদের যে কজন আছেন আমি বলতে চাই, যে অবস্থাটা চলছে সেই অবস্থাটা কাম্য নয়, একেবারেই নয়। বিশেষ করে সারা ভারত জুড়ে এবং পশ্চিমবঙ্গে আমি জানি না কেন সেটাকে অতটা গুরুত্ব দেওয়া এখনো পর্যন্ত হচ্ছে না। এই যে আমরা যাকে বলি কেন্দ্রের যে সরকার যে চালাচ্ছে, যারা একটা অতি দক্ষিণপন্থী একটা দল, এমন নয় যে অতি দক্ষিণপন্থী দল বলেই খারাপ হয়েছে, অতি বামপন্থী হলেও খারাপ হতে পারে, এমন নয় যে হলো। কিন্তু সংবাদপত্রের ভূমিকাটা হচ্ছে সব জিনিসটাকে লক্ষ্য করা এবং সেটাকে সবার সামনে হাজির করা। সেটা সে করতে পারছে কিনা, খুব একটা করতে পারছে না। এটা নোবেল পুরস্কার পেয়েছিল কিছুদিন আগে মারিয়া রেজা বলে এক সাংবাদিক। তিনি তার একটি বইয়ে লিখেছেন যে বিশেষ করে 9/11 পরে যে সারা পৃথিবী জুড়ে একটা ইসলামোফোবিয়া শুরু হয় এবং তার সুযোগটা কিন্তু সবাই নিয়েছে। বিভিন্ন দেশ, ওদিকে আমেরিকাতে হয়েছে, ভারতে হয়েছে, টার্কিতে হয়েছে, সব জায়গায়। এবং
সেটা খুব মারাত্মক এখন। সেটা এমনই একটা জায়গায় পৌঁছেছে যেখানে আমাদের এখানে আমরা যে মূল যে আমাদের কাজ করবো, যে মূল যে আমাদের চাহিদা করবো, মূল যে আমাদের যাকে বলা হয় একটা মানুষের জীবন চালাতে গেলে যা যা প্রয়োজন হয়, চাকরি প্রয়োজন হয়, অন্যের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, কর্মসংস্থান আমরা যেটা বলি, এগুলো সমস্তই উপেক্ষা করা হচ্ছে নির্বিকার ভাবে। এবং কিছু ক্রোনি ক্যাপিটালিজম যাকে বলা হয়, মানে যারা বন্ধু ভাবাপন্ন যে সমস্ত আপনার শিল্পপতি, তারা বিরাট সুবিধে পাচ্ছে। এখন দেখুন, সুবিধে পাচ্ছে মানে বললে সবাই বলবেন যে ওয়েলথ তৈরি করছেন, সম্পদ তৈরি করছেন, অত সুবিধে পেতে পারেন না। সুবিধে ওই রকম ভাবে পেতে পারেন না যেভাবে পাচ্ছেন, কারণ তাদের খোলা হাতে দিয়ে দেওয়া হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী বলছেন সমস্ত লোককে 5 কিলো করে রেশনে কিনা পয়সা চাল দেওয়া, ঠিক আছে। আর বন্ধু শিল্পপতির জন্য 2খানা বন্দর দিয়ে দেবে। এ কাজে একটু হিসেবটা করলে বোঝা যাবে যে কোথা থেকে কোথায় আমরা দাঁড়িয়ে আছি। পশ্চিমবঙ্গ নিয়ে অনেকের সঙ্গে তুলনা করতে চান, কিন্তু মনে করবেন পশ্চিমবঙ্গে যে তৃণমূল আছে সেটা হচ্ছে একেবারে আঞ্চলিক দল, আর আঞ্চলিক দলের সঙ্গে জাতীয় দলের অনেক ফারাক আছে, অনেক ফারাক। এবং যেভাবে প্রধানমন্ত্রী এবং তার অনুগামীরা যে ভাষায় ধর্মীয় বিভাজনকে তুলে ধরছেন এবং সাংঘাতিকভাবে তুলে ধরছেন, এটা আমাদের প্রত্যেকের কাছে খুব চিন্তার বিষয় হওয়া উচিত। কেউ বলবেন যে না, হিন্দুত্বের স্বার্থে এটা হওয়া উচিত। যারা মনে করছেন তারা ভুল ভাবছেন। এই সমস্ত হিন্দুত্বের স্বার্থে, মুসলিমদের স্বার্থে এসব হয় না, এসব নিজেদের স্বার্থে হয়। আমার মনে পড়ে যাচ্ছে লর্ড পামাস্টোন যখন ছিলেন, যখন প্রধানমন্ত্রী হননি ব্রিটেনের, তখন লর্ড পামাস্টোন তখন একটা কথা বলেছিলেন যে সকল দেশের একটা ব্যাপার আছে, কেউ কোনো দেশের বন্ধু হয় না, কিন্তু সবারই নিজস্ব স্বার্থটা থাকে। দে হ্যাভ দেয়ার ইন্টারেস্ট, দে হ্যাভ নো ফ্রেন্ডস, বাট দে হ্যাভ দেয়ার ইন্টারেস্ট। তো স্বার্থ থাকে। এই স্বার্থটা হচ্ছে এখন এইটাই মারাত্মক, যেটা মারিয়া রেজার কথা বলতে যাচ্ছিলাম, যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। এটা খুব মারাত্মক। মারাত্মক মানে কতটা মারাত্মক আপনারা বুঝতেই পারবেন না, কারণ এরপরে কি হবে, তারা যা বলবেন আমরা তাই করব, তারা যা দেখাবেন আমরা তাই দেখবো, তারা যা শোনাবেন আমরা তাই শুনবো, তারা যা খাওয়াবেন আমরা তাই খাবো, তারা যা পড়াবেন আমরা তাই করব। আমাদের মাথার উপর যে মস্তিষ্কটা আছে সেই মস্তিষ্কটা থাকবে না, সেটা বিক্রি হয়ে যাবে। কেউ কেউ বিক্রি হয়ে যাবে, কারণ মাথা নত করে হয়ে যাবে। ঠিক এই জিনিসটা হবে, এবং এই জিনিসটা হচ্ছে ন্যাশনাল মিডিয়াতে। আমি দেখছি দিনের পর দিন। আপনাদের দুটো উদাহরণ দিয়ে, বেশি বলতে আমাকে বারণ করেছেন তাই বেশি বলবো না, দুটো মাত্র উদাহরণ দিয়ে শেষ করবো। আপনাদের সবাই মনে আছে কোভিড যখন শুরু হয়, তো প্রথম দফার কোভিডের সময় তবলিগি জামাত বলে একটি সুফি সংগঠনের কিছু লোক, মুসলিম সম্প্রদায়ের কিছু লোক বিদেশ থেকে এসেছিলেন। তাদের ভিসা ছিল, পাসপোর্ট ছিল, আইনগতভাবে তারা ঢুকেছিলেন এবং ঢুকে আর বেরোতে পারেননি, কারণ কোভিড শুরু হয়েছিল। এবং তারা একটা গলিতে, ইনফ্যাক্ট খুব গাদাগাদি করে একটা বাড়িতে ছিলেন, এবং সমস্ত দেশে ছড়িয়ে দেওয়া হলো যে এরা আসলে কোভিড ছড়াচ্ছে। এবং এত সুচতুরভাবে ছড়ানো হলো, সুকৌশলে, প্রত্যেকটা মানুষের অনেক বেশিরভাগ লোক সেটা বিশ্বাস করলেন, আমরা বিশ্বাস করলাম। সবচেয়ে বড় কথা, সেই সময়, সেই মুহূর্তে আমার মনে আছে, তখনও কিন্তু কোভিডে যে এই যে টেস্ট যাকে বলি আমরা, সেই টেস্টটা কিন্তু ভালোভাবে শুরুই হয়নি, কিন্তু বলে দেওয়া হলো। আর ঠিক তার 1 বছর পরে মনে করুন মহাকুম্ভ মেলা হচ্ছে উত্তরপ্রদেশে। মহাকুম্ভ মেলার সমস্ত কিছু বলে দেওয়া হলো, তখন কিন্তু দ্বিতীয় কোভিড শুরু হয়ে গিয়েছে, এবং সেটায় নামমাত্র সমালোচনা প্রায় হলোই না, কোনো জায়গায় নয়, বড় বড় চ্যানেল পর্যন্ত নয়। কেন হবে না? হওয়া চলবে না, হওয়ার দরকার নেই। হয় ক্ষমতা, না হলে টাকা, কিছুর জোরে বন্ধ করে দেওয়া হবে। পরে দেখা গিয়েছিল, শুধু একটা কথা বলি আপনাদের, যে তাদের যখন পরীক্ষা করা হয়েছিল প্রায় 90% মতন দেখা গিয়েছিল কোভিড আক্রান্ত ছিলেন।
কিন্তু এই জিনিসটা আমরা যারা করবার চেষ্টা করছি, আমরা একটু বাইরে হাঁটবার চেষ্টা করছি, আমরা রাজপথে হাঁটতে না পেরে গলি দিয়ে হাঁটবার চেষ্টা করছি। কিন্তু এটুকুও বলে রাখি, এই গলিটাও কতদিন খোলা থাকবে আমরা জানি না। কারণ এই গলিটা বন্ধ করবারও বিভিন্ন রকমের আইন কানুন নিয়ে আসা হচ্ছে বলে আমরা শুনেছি, আমরা জানিও। তবু লড়াই তো চালিয়ে যেতে হয় আমাদের, সেই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা যে কাজটা করছেন তার জন্য আপনাদের প্রত্যেককে অভিনন্দন। আর আজকে বিশেষ করে এই উদ্যোক্তা যারা নরেশবাবু এবং দেবাশিস, তাদের আমার অকুণ্ঠ সহযোগিতা এবং ভালোবাসা রইল, এবং যারা আছেন মঞ্চে এবং যারা সামনে, সবাই আমার কাছে সম্মাননীয়। প্রত্যেককেই আমি আমার অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। নমস্কার। বলছি আমরা এক এক করে শেষের দিকে বলছি, খবর কাগজ পড়বেন, খবর কাগজ দান করবেন, তাহলে পাড়া এক হতে পারে। এই সময়টা আমি বারবার করে দেবো। এবার আমি সমন দাসকে ডেকে যান। সমন সেবী সদস্য করেছেন, বাদবাকি কথা তিনি বলবেন এবং আমি সমন দাস থেকে আবার সেটা চাইবো যে কি করলে একটা সুস্থ সমাজ করা যেতে পারে। সময় খুব সীমিত, যত কম সময় বলা যায় তত ভালো। সামনে ঘড়ি 6টার দিকে দৌড়চ্ছেন, এখনো দু একজন বাকি আছে, আর দু একজন প্রশ্ন করবে বলেছেন। আমাদের বক্তাদের বক্তব্য শেষ করার পরে কিছু প্রশ্ন নিতে পারি দেবো, এটা বাইরে গিয়ে গাইড করে। নাগরিকের কর্তব্য এমন একটা বিষয় নিয়ে আজকে নরেশদা আমাকে ডেকেছেন। আমি এসে সবাইকে দেখতে পেয়েও খুব আনন্দিত যে এত মানুষ কিন্তু কর্তব্য নিয়ে ভাবছে। যখন আমরা কর্তব্য বিমুখ হতে শুরু করেছি, কেউ কর্তব্য করছি না, অধিকার নিয়ে সবাই আন্দোলনে নেমে পড়েছি, আর সেখানে কর্তব্যের মুখোমুখি দাঁড় করাচ্ছে নরেশদা বা আপনারা সকলে মিলে। যাই হোক, নরেশদা বলছেন আমি একটা কাজ করেছি, একটা গৃহ নির্মাণ করেছি। হ্যাঁ, গৃহ একটা নির্মাণ করেছি এই একই ভাবনা নিয়ে যে আমাদের প্রত্যেককে কর্তব্যের শিক্ষিত হতে হবে, যেটা যুগ যুগ ধরে হয়ে এসেছিল তবেই ভালো ছিলাম। এখন আবার অধিকারের জায়গায় চলে গেছি বলে সমস্যা এত তীক্ষ্ণভাবে বেড়েছে যে ছেলে বলছে তুমি আমায় জন্ম দিয়েছো বাবা, কেন, যদি না একটা মোবাইল দিতে পারবে। মানে ছেলের একটা অধিকার হয়ে বসেছে, সেখানে বাবা কি করবে কর্তব্যের খাতিরে তাকে অন্য পথে যেতে হচ্ছে। এইরকম একটা সমাজে দাঁড়িয়ে আজকে যে আলোচনায় আমরা আছি, সেখানে বিবেক পথে একটা সংগঠন এই আপনাদের সকলকেই সমাজসেবী নামে গণ্য করা, সম্মানিত করা, উৎসাহিত করা, এই অনুপ্রেরণার কাজটা করার জন্য সমাজসেবী সদন নামে একটা গৃহ নির্মাণ করেছি, যেখানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে সামাজিক কর্মকাণ্ডকে সামনে রেখে কাজ হবে। এবার একটা প্রসঙ্গে শুধু বলবো, যা কিছু স্বার্থ সবই কিন্তু মানুষের জন্য করা হয়েছিল। ধর্মকেও কিন্তু আনা হয়েছিল মানুষকে আরো ভালো উন্নততর মানুষ করার জন্য, তো রাজনীতিও আনা হয়েছিল মানুষকে আরো উন্নততর মানুষ করার জন্য, কিন্তু মানুষকে গাধা বানাচ্ছে কিন্তু এই রাজনীতি কর্মকাণ্ড। সে জায়গায় দাঁড়িয়ে আমরা সকলে এক জায়গায় হয়েছি। গাধা থেকে কিভাবে ঘোড়া হবো জানি না, তবে একটা জানি যে যদি নাগরিক সমাজ এই কর্তব্যবোধের জায়গায় এসে তারা নিজেরা যদি একটা সম্মিলিত ফাউন্ডেশন করে, যেটা নরেশদা করছে পেপার ব্যাংকের মাধ্যমে, আমিও পেপার ব্যাংকের মাধ্যমে একটা কর্মকাণ্ড করছি। আর ওই দাদার নাম দিয়েছেন মেরা ভারত মহান পার্টি। এর কদিন আগে স্লোগান ছিল, রাজীব গান্ধীদের স্লোগান ছিল বোধহয়, মেরা ভারত মহান। ওরা বললো ওদের পরিবারকে মহান বলছে। এখন ওনার এই নামটা কিভাবে গ্র্যান্ট হলো জানি না, আমি তো এখানে এসে বুঝতে পারলাম বেশ সুন্দর নাম। যদি সুন্দর মন নিয়ে কাজটা করা যায়, ভারতবর্ষে মনে হয় নতুন একটা ভাবনার পার্টি হবে। পার্টি মানে ধান্দাবাজি, এটা এখন রন্ধে রন্ধে আমাদের মিশে গেছে শরীরে। তা ওনার পার্টি কি হবে জানি না, রন্ধে রন্ধে কি বীজ ঢালবে। যদি আনতে পারে মেরা ভারত মহান সত্যিকারের হয়, তো আমরা ভালো কিছু দেখতে পাবো আশা করছি। আর কিছু করার যদি সুযোগ থাকে, আমরা এই পার্টিতেও থাকতে পারবো। ধন্যবাদ।
দ্রুত গতিতে গরম বলছে, আর একদিকে আমরা ধরার দিকে বলছি। সুব্রত বাসুকে ডেকে নেবো, আর একজন সাংবাদিক, সোশ্যাল কর্মী আর সাংবাদিক যারা কাজ করছেন দেশের জন্য, তারা দেশকে দিশা দেখাচ্ছেন অলরেডি। আমরা এই পয়েন্টগুলোকে চেষ্টা করছি একবার। সুব্রত ছিলেন। নমস্কার। উদ্যোক্তাদের সবাইকে আমি চিনি না, দেবাশিস আমার প্রিয় একজন ইউটিউবার, নরেশবাবুর সঙ্গে এখানেই আলাপ হলো। গৌতম দা আমার অগ্রজ সাংবাদিক, আমি প্রতি মুহূর্তেই গৌতম দার কাছ থেকে কিছু না কিছু শিখি, তার ইউটিউব থেকে প্রত্যেক দিন আমি কিছু না কিছু শিখি। এবং তার সঙ্গে যারা আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। বিষয়টা খুব সংক্ষেপে বলা খুব মুশকিল, তো 3 দশকের সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে আমাকে একটু বলতে বলেছে দেবাশিস। তো মূলত আমি একটুখানি ভাগ করে যদি নিই বিষয়টা, প্রথম বিষয় হচ্ছে যে ভারতের যে সংবাদপত্রের কি ধর্ম হওয়া উচিত ছিল এবং কি ধর্ম হয়েছে। তো আমরা সবাই যখন সাংবাদিকতা শুরু করেছি প্রথম দিকে, তখন আমরা জানতাম যে সাংবাদিকের ধর্ম হবে শাসককে তার মুখের সামনে আয়নাটা ধরা, তাকে প্রশ্ন করা এবং জনগণের সমস্যাগুলো সম্পর্কে তারা কি ভাবছে সেইগুলোকে প্রতিফলিত করা, এবং বিভিন্ন আন্দোলনে যারা রয়েছেন রাস্তাঘাটে মাঠে, সেটা যদি বিরোধী দল হয় তাদের পাশে থাকা। এটা খুব সরল, একদম ছোট্ট করে বলা। তো কিন্তু আমরা বছরের পর বছর আমরা দেখেছি, আমাদের বাংলাতেই দেখেছি যে খুব প্রণম্য যারা সাংবাদিক, যারা সংবাদপত্রের উপর যখনই আঘাত এসছে তখনই তারা কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, রুখে দাঁড়িয়েছেন, রাস্তায় নেমেছেন, জেলে গেছেন। আপনারা জানেন সাংবাদিকদের বহু নাম আছে, কিংবদন্তি নাম, যাদের কাছ থেকে আমরা কিছু কিছু শিখেছি, কয়েকজনকে দেখেওছি, আর কয়েকজন আমাদের সংবাদপত্রের পেশায় আসার আগেই প্রয়াত হয়েছে। কিন্তু গৌরদাকে দেখেছি আমরা, বিবেকানন্দ মুখোপাধ্যায়কে দেখিনি, কিন্তু গৌরদাকে দেখেছি, নায়ারদাকে দেখেছি, তাদের পাণ্ডিত্যর কিছু কিছু আমরা ঝলক দেখেছি। তো কিন্তু তারা প্রতিবাদী ছিলেন, তারা প্রতিবাদ করেছেন, এমার্জেন্সির সময় তারা রাস্তায় নেমেছেন, জেলে গেছেন, বরুণবাবু জেলে গেছেন। তো সংবাদপত্রের এই প্রতিবাদী ভূমিকা কিন্তু বাংলা অনেক সময় পথ দেখিয়েছে, অনেক সময় পথ দেখিয়েছে। কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে আমরা সাংবাদিক মহল, আমরা সাংবাদিক কুল, আমরা কিন্তু আসলে বিভিন্ন দলদাস হয়ে যাচ্ছি, বিভিন্ন দলের মাউথপিস হয়ে যাচ্ছে। প্রচার যেটা সরকারের, রাষ্ট্রের যে সমস্ত মাধ্যমগুলোর করা উচিত, বিভিন্ন প্রচার রাষ্ট্রের নিজস্ব যে মাধ্যমগুলো রয়েছে, সেইগুলো এখন মিডিয়া করছে। তার নামও হয়েছে, ল্যাপটপ মিডিয়ার নাম দেওয়া হয়েছে গদি মিডিয়া। কোড মানে কোলের সঙ্গে মিলিয়ে রবিশ কুমার এই নামটা দিয়েছেন, গোদে বসে থাকা সাংবাদিক। তার সঙ্গে একটি শব্দের মিলিয়েও দিয়েছেন, যেহেতু শাসক মোদি, তাহলে গোদ থেকে গদি, তা গদি মিডিয়া ব্যাপারটা খুব চালু হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে। তো সেই গদি মিডিয়ার কাজ হচ্ছে দিবারাত্র তারা শাসকের প্রচার, এবং সেই প্রচারের তাদের যে ধার, সেই ধারটা মোটামুটি এমন জায়গায় পৌঁছে যায় যে তারা সত্যের অপলাপ করতে তাদের বিন্দুমাত্র অসুবিধা হয় না। একটা ছোট্ট উদাহরণ দিই, যে কিছুদিন আগে আমি একটা ইয়েতে দেখলাম যে যখন ডলারের দাম আমরা মারাত্মকভাবে বাড়ছিল, টাকার দাম পড়ছিল, তখন একজন গদি মিডিয়ার আমাদের দেশের খুব বড় একটি চ্যানেলের সাংবাদিক, তিনি বললেন যে এর একটা ফায়দাও আছে, এতে অনেক লোকের লাভ হচ্ছে। তো এইরকম ভাবে মানুষকে বিপথে চালিত করার জন্য মিডিয়া আছে। তো সেই জায়গাটা কিন্তু আমরা ক্রমশ আমাদের বেশিরভাগ সাংবাদিকই এই জায়গাটা থেকে হারিয়ে ওই পেশাগত জায়গাতে ওখানে আস্তে আস্তে ঢুকে পড়ছে। এর মূল কারণ কি শুধু শাসকের প্রচার করতে হবে, তাদের কাছ থেকে আমি কিছু পারিতোষিক লাভ করবো, সেটাই না। এটার একটা আরো কারণ আছে, সে কারণটা খুব যদি আমরা একটুখানি গভীরে দেখি, তো আমাদের দেশে সংবাদপত্রের ব্যবসার হার খুব খারাপ, এবং সেই জন্য প্রায় সমস্ত বড় সংবাদপত্রের যে গোষ্ঠীগুলো, প্রায় সবই, সে খবরের কাগজে হোক, এবং অনেক সময় খবরের কাগজ এবং টিভি চ্যানেল মিলিয়ে এখন মিডিয়া হয়, তো তাদের কিন্তু আর্থিক সংকট ভীষণ প্রবল। তাদের সরকারি বিজ্ঞাপন ছাড়া তাদের আর কোনো বিকল্প আয় নেই বললেই হয়। কর্পোরেট মিডিয়ার সমস্ত বিজ্ঞাপন আস্তে আস্তে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার একটা ছোট্ট কারণ হচ্ছে এটা, যে খবরের কাগজে বা টিভিতে যে বিজ্ঞাপন দেওয়া যায় সেটা দেওয়া হয় আম জনতার জন্য,
আমি আর বেশিক্ষণ নেব না, খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমজনতার জন্য মানে একজন টিভি খুলে দেখলেন যে মারুতি গাড়ির বিজ্ঞাপন হয়েছে, তিনি কোশমিনকালেও মারুতি গাড়ি কিনবেন না, তিনি কোশমিনকালেও হয়তো দামি ফ্রিজ কিনবেন না, তিনি এরকম লাক্সারি জিনিস কিনবেন না, কিন্তু তাকে দেখতে হয় এবং তার জন্য যে বিজ্ঞাপনদাতা তাকে পয়সা দিতে হয়। তো সেই জন্যে বিজ্ঞাপনদাতারা একটা বিকল্প জায়গা পেয়ে গেছে। বিকল্প জায়গাটা কি? বিকল্প জায়গাটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার কাছে প্রত্যেক মানুষের প্রোফাইল আছে। আমি কি কিনি, আমি কি খাই, আমি কি পড়ি, কিভাবে চলি, তার প্রত্যেকটা প্রোফাইল আমরা কিন্তু অটোমেটিক্যালি আমাদের পছন্দের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছি। এবং সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন, আপনি যদি কোনোদিন মোজা খোঁজেন কোনো একটি চ্যানেলে, কোথাও একটা বিক্রি কেনাবেচার সাইটে গিয়ে, তাহলে দেখবেন সেই মোজার বিজ্ঞাপন আপনার কাছে আসতে থাকবে। আপনি যদি মরিশাস যাওয়ার রিসর্ট খোঁজেন, আপনার কাছে মরিশাস যাওয়ার আসতে থাকবে। তার ফলে বোঝা যায় যে বিজ্ঞাপনটা তারা কিন্তু একদম কাস্টমাইজ করে ফেলেছে। তারা ঠিক যেটুকু বিজ্ঞাপন যাকে দিতে চায়, একই ধরুন আমি ইউটিউব করছি, আপনারা সবাই ইউটিউব করছেন, অনেকেরই ইউটিউবে বিজ্ঞাপন চলে, দেখবেন আপনার ইউটিউব যখন আমি দেখছি, আমার কাছে আমার পছন্দের বিজ্ঞাপন আসছে, আবার অন্য লোক তার পাশে হয়তো আমার মেয়ের কাছে তার পছন্দের বিজ্ঞাপন আসছে, তার কাছে প্রসাধনী আসছে। তার ফলে বিজ্ঞাপনের সমস্ত মার্কেটের বড় অংশ কিন্তু চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং এটা আরো যাবে এবং আস্তে আস্তে বিজ্ঞাপনের জায়গাগুলো শুকিয়ে যেতে থাকবে এই মাধ্যমগুলো, সেটা সংবাদ মাধ্যম মানে প্রিন্ট মিডিয়া এবং টিভি চ্যানেলে। তাহলে এদের ভবিষ্যৎ, প্রিন্ট মিডিয়ার ভবিষ্যৎ খুবই খারাপ, এটা আমরা জানি, কিন্তু প্রিন্ট মিডিয়ার একটা বাঁচার জায়গা আছে। একটা বাঁচার জায়গা হচ্ছে টেন্ডার বা এই ধরনের কিছু বিজ্ঞাপন, যেগুলো সরকারি বিজ্ঞাপন, তাদের কিন্তু বাঁচিয়ে রাখতে কিছুটা পারে, তো খরচা কমাতে হবে। টিভি মিডিয়ার কাছে সে সুযোগও নেই, তাই তাদের বাঁচার জন্যে তাদের একমাত্র উপায় হচ্ছে সরকারের কাছ থেকে বিজ্ঞাপন পাওয়া এবং সরকারের কাছ থেকে অন্যান্য সুযোগ। বেশিরভাগ মিডিয়া গোষ্ঠী আপনি দেখবেন তাদের মালিকরা, আপনি নাম করার দরকার নেই, একদম শেষ মিডিয়া গোষ্ঠী যেটা বিক্রি হয়ে গেছে সেটাও কিনে নিয়েছে একটা বড় শিল্পপতি, তাদের অন্য ব্যবসা আছে তারা সরকারের কাছে তারা কিন্তু এই মিডিয়া দিয়ে বোঝায় আমি তোমার লোক, অতএব তুমি আমাকে ঠিকা দাও। এমনি জানেন আমাদের এখানে একটি টিভি চ্যানেল এখন আছে, সর্বভারতীয় টিভি চ্যানেল, বাংলাতেও আছে, যাদের যে মালিক গোষ্ঠী তারা কিন্তু এই নির্বাচনী বন্ডে প্রচুর টাকা চাঁদা দিয়েছেন এবং তারা তাদের বড় বড় কন্ট্রাক্টও পেয়েছেন। তো এই যে জায়গাটার বলি হচ্ছেন সাংবাদিকরা। আমি বলবো না সমস্ত সাংবাদিক এটার জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে তারা শাসক দলের সেবা করছে, ব্যাপারটা আদৌ তা নয়। তাদের করতে বাধ্য করা হচ্ছে, না হলে তাদের ভাব জুটবে না, তাদের রোজগার থাকবে না। তো এই জায়গাটা কিন্তু ক্রমশ আরো বাড়ছে। এখন বাড়ার ফলে কি হবে, হয় এই মিডিয়াগুলো থাকবে আর না হলে তারা বন্ধ হয়ে যাবে। এনডিটিভি একমাত্র, আপনারা জানেন যে কিছুদিন আগে পর্যন্ত একটা প্রতিবাদী কিছু খবরাখবর করতো, সেটাকে কিনে নেওয়া হলো, অন্য অনেক জায়গা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে বিকল্প জায়গাটা তৈরি হলো সোশ্যাল মিডিয়া, যেখানে বিজ্ঞাপন আছে, যেখানে আপনি সবাই কাজ করলেই বিজ্ঞাপন পেতে পারি, বিজ্ঞাপন পাইও আমরা। এবার প্রশ্নটা হচ্ছে সেই জায়গাটা কি থাকবে, সেটাই কি আমাদের বিকল্প জায়গা? আমার নিজের মনে হয় এটাও খুব সাময়িক, যেটা গৌতম দা তার বক্তব্যে ছুঁয়ে গেলেন, যে যতদিন এটা আছে আমরা সবাই করছি, আমরা সেটা দর্শক পাচ্ছি, আমরা সেটাতে, কিন্তু আগামী দিনে এটা থাকবে কি থাকবে না, একটা হচ্ছে রাজনৈতিক কারণে থাকবে কি থাকবে না, আর একটা হচ্ছে প্রযুক্তিগত কারণে থাকবে কি থাকবে না। এই দুটো সংশয় কিন্তু আমাদের সবার মনেই আছে। তো সেই জায়গাটা থেকে আমাকে দেবাশিস বলেছিল যে বিকল্প কোনো পথ, আমি এখনো পর্যন্ত বিকল্প কোনো পথের সন্ধান এছাড়া আর কিছু বলতে পারছি না। যেটা আছে সেটাকে পুরোপুরি ব্যবহার করা, যে সাংবাদিকতার ধর্ম আমরা শিখে এসেছি, সেই সাংবাদিকতার ধর্ম, স্বাধীন সাংবাদিকতার ধর্ম সোশ্যাল মিডিয়ায় কিছুটা পালন করা যায়, কারণ আমাদের কোনো রকম মাথার উপরে কেউ নেই, ডিকটেট করার কেউ নেই, বিজ্ঞাপনের কোনো রকম চাপ নেই বিজ্ঞাপন দপ্তরের বা মালিক পক্ষের। তাই জন্য কিছুটা স্বাধীনভাবে আমরা শাসক বিরোধী যে সাংবাদিকতার কথা আমরা শিখে এসেছি, আমাদের পূর্বসূরীদের কাছ থেকে আমরা যেটা জেনেছি সেটা আমরা করতে পারি। আপাতত সেটাই পথ। এই পথ যদি কোনোদিন বন্ধ হয়ে যায় তখন অন্য পথের কথা ভাববো, দরকার হলে রাস্তায় দাঁড়িয়ে দিনের কথা বলবো। এটাই এখন আপাতত আমাদের কাছে পথ।
সবাইকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনার বেশি বলে ফেললাম, যদি কিছু ভুল বলে থাকে মার্জনা করবেন নিজেকে। নমস্কার। স্যার আমরা কোয়েশ্চেন নেব, আচ্ছা আমরা কোয়েশ্চেন নেব, পরে নেব। আচ্ছা আমরা সবারই প্রশ্ন নেব, কিন্তু 6টার ভেতরে এটা ছাড়ব। আপনাদের যাদের যাদের প্রশ্ন করার আছে সাদা কাগজে লিখিত দেবেন। আমরা দুটো চ্যানেলে উত্তর দেব। উনি একটা কথা বললেন যেটা খুব ভাবিয়ে তুলবে। তার কারণ আচ্ছা, আমি বসছি। হ্যাঁ, বিকল্প পথ নেই। বিকল্প পথ নেই মানে আপনার কাছে সুব্রতা রেগে যাবেন না। আমরা কর্পোরেট ওয়ার্ড থেকে সবাই মত দেন। কথা বলতে এসেছি। নিশ্চয়ই। বিকল্প পথ নেই মানে ভুল কথা। তার কারণে ওদের দিয়ে দাও। কোম্পানি যদি ও, আপনি আটকে যায়, এই সেবাশিস এটা তারা পথ খুঁজে নেয় না। পথ হচ্ছে নিউজপেপার ব্যাংক যেগুলো আমরা বারবার করে বলতে, এটা হয়তো অনেকে বুঝেনি। হচ্ছে দেখুন, আপনি যেগুলো বলছেন সেটা একদমই ঠিক। কেউ এখন ফুচিক না, বা কেউ নেরুদা, বা কেউ লোরকা, বা কেউ হোসে মার্কি না, একদমই না। তবু আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলছেন, দেখুন আমি যতটুকু বুঝি, আমার প্রচন্ড অল্প জ্ঞান, তবু আমি যতটুকু বুঝি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, আমরা বলি করছি, তাদের একটা মিনিমাম বাজেট থাকে হয়তো, বা তাদের কিছু টাকা আপনি যা বললেন, এবং তাদের প্রোপাগান্ডা মেশিনারিটা খুবই ভালো। সেটা 1945 সাল থেকে ওয়েবলসের প্রোপাগান্ডা মেশিনারি প্রচন্ড ভালো ছিল। এবং আমি লেফটের দিকে যখন তাকাচ্ছি, তখন দেখছি তারা সোশ্যাল মিডিয়া জায়গাতে পর্যন্ত প্ল্যান, তাদের প্রচারটা তো ওইভাবে করতে পারছে না। তো ইনডাইরেক্টলি একটা এই যে পাওয়ার সেন্ট্রিক একটা সোশ্যাল স্কিজোফ্রেনিয়া যেটা তৈরি হচ্ছে আমাদের দেশে বা আমাদের রাজ্যে বা যে কোনো জায়গায়, এইটাকে আমরা কিভাবে শেষ করবো? হাউ ক্যান উই পেরিশ দিস সোশ্যাল স্কিজোফ্রেনিয়া which is happening due to the কি বলো ভিশিয়াস বাইনারি পলিটিক্স? এই যে মানুষের মধ্যে ব্যাপারটা চলে আসছে, নয় গেরুয়া নয় সবুজ, এর মাঝখানে কোনো সমীক্ষাও দিচ্ছে বড় কোনো প্রাইভেট অর্গানাইজেশন, সেখানে লেফটের নাম থাকছে না, লেফটের কোনো সিট থাকছে না, লেফট জিরো হয়ে যাচ্ছে। এই সোশ্যাল স্কিজোফ্রেনিয়া থেকে আমরা কিভাবে মুক্ত হবো? আপনি শুধু একটু বলতে চাচ্ছেন। এটা সাংবাদিকদের ঠিক করতে হবে তারা কিভাবে এটা থেকে বেরিয়ে আসবে। এখানে সোশ্যাল মিডিয়ার একটা খুব বড় জায়গা রয়েছে আমার মনে হয়, যে সেইখানে যেটা আমি বললাম, আপনি বসুন না, যেটা আমি বললাম, এখানে অনেক স্বাধীনতা আছে, এখানে আমাদের অনেক স্বাধীনতা আছে। আমরা ইচ্ছে করলে এটা করতে পারি, আমরা ইচ্ছে করলে লোকের কাছে এই মেসেজগুলো পৌঁছাতে দিতে পারি। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে এই বাইনারির মধ্যে লোকের যে মাথা, যে ব্রেন ওয়াশ হয়ে গেছে, যে এছাড়া কিছু নেই, সেইটা আমরা কতটা কাটিয়ে উঠতে পারবো। এখানে একটা খুব বড় ভূমিকা আছে সোশ্যাল মিডিয়ারই। আবার যে সমস্ত বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল, তাদের যে আইটি সেলগুলো আছে, তারা কিন্তু আমাদের মোটামুটি ব্রেন ওয়াশ করে ফেলেছে। আমাদের বলতে আমি জনগণের কথা বলছি, আমাদের শুধু নয়, আমি জনগণের কথা বলছি। তাদের কিন্তু ব্রেন ওয়াশ করে ফেলে, তারা এর বাইরে কিছু ভাবতে পারে না। তারা অনেক সময় মনে করে আমি হোয়াটসঅ্যাপে যা পাচ্ছি, হোয়াটসঅ্যাপে যে মেসেজ পাচ্ছি, আমি আজকে সকালেই আমার এক পরিচিত মাধ্যমে একটি মেসেজ পেলাম, হোয়াটসঅ্যাপ মেসেজ, যাতে নাকি বলা হয়েছে লেফটরা কম্বোডিয়ায় নাকি গণনিধন করেছিল, সেখানে সমস্ত মানুষের সম্পত্তি কেড়ে নিয়েছিল এবং সমস্ত বড় লোকদের তারা কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে তারা, কিন্তু এটা কোটি কোটি ভাবে এটা তৈরি করা হয়েছে গত কয়েকদিনের এই ভাষণের পরিপ্রেক্ষিতে, প্রধানমন্ত্রীর ভাষণের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে। তো এইটাকে আমরা কিভাবে আমরা এইগুলোকে আমরা প্রতিরোধ করব, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমাদের ক্ষমতা সবারই খুব ছোট ছোট, আমরা ভীষণ ছোট ছোট জায়গায় কাজ করি, কিন্তু এই ছোট ছোট জায়গাগুলোকে যদি একত্রিত করে নেওয়া যায়, আমরা সবাই যদি একসঙ্গে হই, তাহলে আমার মনে হয় একটা কিছু কিন্তু আমরা করতে পারি। এবং লোককে কখনো ভুলতে দেওয়া যাবে না যে আসল ইস্যুটা কি। আসল ইস্যুটা এটা নয়, আসল ইস্যুটা কিন্তু তোমার চাকরি, আসল ইস্যুটা কিন্তু তোমার মূল্যবৃদ্ধি, আসল ইস্যুটা কিন্তু হাঙ্গার। এইগুলো কি আমাদের কিন্তু প্রতিনিয়ত, আমার মনে হয়, হ্যাঁ, জিডিপিতে অমুক হয়ে গেছি, আর পার ক্যাপিটা জিডিপিতে আমাদের দেশ কোথায় আছে, কত নম্বরে আছে, প্রতিদিন আমাদের বলতে হবে, প্রতিদিন এটা বলতে হবে। লোকে শুনবে, কিছু শুনবে না, কিন্তু আস্তে আস্তে লোকে কিন্তু শিখে নেবে, আস্তে আস্তে তাদের নিজেদের অভিজ্ঞতা থেকে, দৈনন্দিন অভিজ্ঞতা থেকে তারা কিন্তু শিখে নেবে। আমার মনে হয় তখনই এটা কিছুটা কাটবে। থ্যাংক ইউ। নরেশ দা, আপনি একটু আসুন প্লিজ। তাহলে একটা ঐতিহাসিক জায়গায় এলো। আমি আমার এই তরুণ বন্ধুকে অভিনন্দন জানাবো এবং প্লিজ সবাই আসুন, আপনারা সবাই আসুন। এখানে একটা উত্তর আমার দেওয়া আছে। শুনবো আমরা, প্রশ্নটা করেননি প্লিজ। আমি 1 মিনিট আমি আমার একটা উত্তর আছে আপনার প্রশ্নে। আমারও একটু দীপক
উনি বলতে থাকুন, আপনি আমি এখন শেষ করবো। আপনি যেখানে আছেন আর যে খেলাটা আপনি খেলছেন সেই খেলাটা নিয়ম মেনে আপনি খেলবেন কি খেলবেন না। আপনি যদি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নামেন তাহলে আপনাকে তার কারণ হচ্ছে আমি যদি যে খেলাটা খেলতে নেমেছি আমি যদি মনে করি শুধুই আদর্শ, তাহলে শুধুই আদর্শ নিয়ে তো রাজনীতিতে কেউ আসে না। রাজনীতি তো মূলত ক্ষমতার জন্য। আমি তো যারা সাংবাদিক আমরা ক্ষমতার জন্য যাচ্ছি না, যারা যাচ্ছে তাদের আমরা সমালোচনা করছি। কিন্তু যে রাজনীতি করে সে বলতে আমি ক্ষমতা নেব না, তাহলে লোকে তাকে ভোট দেবে কেন?